জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের নতুন একটি পর্বে এই যে লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আবার চলে আসা এবং সৌভাগ্য দর্পণের নতুন একটি পর্বে। দেখুন, আপনারা যে আমাকে এতটা সময় দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা অনুষ্ঠানে পরে ফিডব্যাক জানাচ্ছেন এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে যে জানতে চাইছেন, এটার জন্য সত্যি সৌভাগ্য দর্পণে তো এবং তো তীর্থব্রত দুজনেই খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। একটা বিষয় জানেন তো, যে কোনো মানুষকে যদি অপমান বা ছোট করতে হয়, তার চেয়ে বরং উল্টো দিকের মানুষই বেশি অপমানিত হয়ে যায়, উল্টে ডাবল অপমানিত হয়ে যায়। তাই এমন কিছু মানুষ আছেন যাদের কোনো মান সম্মান বোধ একেবারেই নেই, তাই তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। তারা তোমাকে যত বেশি পরিমাণে পেছনে টেনে ধরতে চাইবে, তোমাকে তত এগিয়ে যেতে হবে, তুমি তত এগিয়ে যাবে। দেখুন, সমুদ্র থেকে যদি এক ঘটি জল কেউ তুলে নেয়, তাতে কি আর সমুদ্রের জল কমে? জল কম পড়ে না। সুতরাং আমার যোগ্যতা, তীর্থব্রতের যোগ্যতা, কোয়ালিটি, এডুকেশন, কোয়ালিফিকেশন নিয়ে সে যে যতই জ্বলুক, হীনমন্যতায় পড়ুক, তাতে আমার কিছু কমে যাবে না, এটা সকলে বোঝে। দেখুন, আমার গত পর্বে আমি ফলহারিণী নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম, কিন্তু সেই অনুষ্ঠানে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে সময়ের অভাবে পুরোটা বিশ্লেষণ করে ওঠা তোলা হয়নি। তাই আজকে সেই ফলহারিণীর যে তিথি, সেই ফলহারিণী তিথিতে আপনারা আরো কিভাবে তার সঠিক উপাচারগুলিকে করলে জীবনে আরো ফলপ্রসূতা লাভ করবেন এবং জীবনে আরো এগিয়ে যেতে পারবেন, সেই নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা থাকবে। দেখুন, ফলহারিণী কালিকা পূজা, এই ফলহারিণী কালিকা পূজা মানে আমরা মানস পূজা করে থাকি। এই যে মানস পূজার মূল কারণই হচ্ছে চতুর্বর্গ ফলের লাভের জন্য, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটে জিনিস। এর মানেই এই নয় যে আপনি কোনো একটি ফলকে যদি মাকে অর্পণ করে দিয়ে আর 1 বছর খাবেন না, এরকম যদি পণ করে নেন, তার মানেই আপনি সবকিছু করে ফেললেন বা তার মানে আপনার সমস্ত কাজ উদ্ধার হয়ে যাবে, এমন কিন্তু বিষয় নয়। আসলে বিষয়টাকে, যেটা প্রেক্ষাপটটাকে একটু বোঝার ব্যাপার থাকে। এখানে আমাদেরকে এই যে ফল যে বলা হচ্ছে, কোনো এখানে আমাদের যে পার্থিব যে ফল আমরা ভোগ করি, সেই ফলের কথা এখানে বলা হচ্ছে না। কিছু কিছু অনুষ্ঠানে দেখা যায় যে শুধুমাত্র 3টি ফল দেবেন, তার মধ্যে একটি ফল শুধুমাত্র আপনি 1 বছরের জন্য ত্যাগ করে দিন, তাহলেই আপনার সমস্ত সমস্যা উদ্ধার হয়ে যাবেন। এরকম তো আগে আপনারা করেছেন, তার কতটা ফলপ্রসূতা পেয়েছেন তা আপনারা নিজেরাও জানেন। এখানে যেটা দেখাতে হয়, মানে যেটা মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ত্যাগ, আপনার স্যাক্রিফাইস। মায়ের কাছে আপনি আপনার যে প্রিয় বস্তুটাকে, সেই বস্তুটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে আপনার সমস্ত পরিশীলিতাকে সম্পূর্ণরূপে মায়ের কাছে অর্পণ করছেন। এই অর্পণটা যখন সম্পূর্ণরূপে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার আত্মিকতার সঙ্গে, আপনার আত্মার সঙ্গে যখন মায়ের সংযোগ ঘটবে, সেখান থেকেই আপনার বেরিয়ে আসার জায়গা। এর জন্য কোনো ফল, এখানে ফল বলতে কি বলা হয়েছে? এই যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, যে মত, মাশ্চর্য, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে সম্পূর্ণরূপে ত্যাগ করা। এবং আমাদের যে গুণগুলো রয়েছে, সত্যতম, রজ, এই গুণগুলোকে উঠে নিজেকে ত্যাগের পরিশীলতাকে নিজেকে সেই জায়গায় উন্নীত করা, এবং তার প্রতীকী স্বরূপ আমরা যেটা করে থাকি, যে আমাদের কোনো প্রিয় বস্তুকে, যেটাকে আমাদের কাছে প্রচন্ড আকাঙ্ক্ষা থাকে, এরকম কোনো বস্তুকে আমরা ত্যাগ করি এবং সেই ত্যাগটা আমরা মোটামুটি ভাবে আমাদের যে কার্য, সেই কার্যনির্বাহের সময় অবধি করে থাকি। কিন্তু এরকম ব্যাপার নয় যে সেই কার্যনির্বাহ হয়ে যাওয়া পরেই আপনি সেই ত্যাগটা স্বীকার করতে পারবেন, এমন নয়। বিষয়টা হচ্ছে আপনাকে সম্পূর্ণরূপে নিজের আত্মিকতা দিয়ে, নিজের আত্মা থেকে মায়ের সঙ্গে সংযোগ করতে হবে, এবং সেটা ত্যাগের মাধ্যমে, তার ভক্তির মাধ্যমে। এবং এই ভক্তির মাধ্যমে যখন আপনার সংযোগ ঘটবে, তবেই আপনি সেখান থেকে আপনার যে সমস্যা এবং আপনার যে সাফল্য, তবেই এগোতে পারবেন। দেখুন, আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটা স্থল, যে স্থল আপনাকে সঠিক পথ দেখাবে, এবং আধ্যাত্মিকতাই হচ্ছে এমন স্থল যে আপনাকে সঠিক পর্যায়ে, সঠিক পরিশীলতাকে সঠিক জায়গায় নিয়ে যেতে যাবে। তো আজকের যে আমাদের যে ফলহারিণী অমাবস্যা তিথির যে মূল যে পর্ব, সেই পর্বের, দেখুন, বিগত আমার যে ফলহারিণী অমাবস্যা তিথি ছিল, তাতে আমি অর্থ সংক্রান্ত বিষয়ে পদ্মাবতী মন্ত্র কিভাবে পাঠ করবেন সেটা জানিয়েছি,
এবং রোগ সংক্রান্ত যাদের প্রবলেম ভোগ করছেন, রোগ অনেকদিন ধরে ফেস করছেন, তাদের ক্ষেত্রে কি উপাচার করবেন সেটা বলেছি। সেটা যারা ফেসবুক ইউটিউব মিস করেছে তারা বিগত প্রোগ্রামটা দেখে নেবেন। আজকে যে প্রথম যে উপাচার থাকবে সেই উপাচারটি হলো যে আপনার কোনো পার্টিকুলার মনোভীষ্ট আপনি পূরণ করতে চাইছেন এবং আপনার বাড়ির কোনো নেগেটিভিটি প্রচুর পরিমাণে তৈরি হয়ে রয়েছে। বাস্তুতে কোনোভাবেই কোনো কিছু পজিটিভিটি অ্যাপ্রোচ আপনি পান না। আপনি বাড়ির বাইরে যখন থাকছেন তখন এক ধরনের মানসিকতা, যেই বাড়িতে আসছেন সঙ্গে সঙ্গে আপনার মানসিকতার পরিবর্তন, আপনার মধ্যে একটা টাইটনেস ফিল করছেন, অর্থাৎ বাস্তুতে একটা কিছু সমস্যা রয়েছে। যাদের ক্ষেত্রে দেখছেন এবং আবার আপনার কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো অভীষ্ট রয়েছে, মনোভীষ্ট, তো এরকম ধরনের যারা প্রবলেম ফেস করছেন এবং কোনো নির্দিষ্ট মনোভীষ্ট ফেস করতে চাইছেন, এই পার্টিকুলার এটাকে এনহ্যান্স করতে চাইছেন, তাদের জন্য বলবো এই ফলহারিণী অমাবস্যা তিথির 8:39 পর থেকে 12:46, এই স্প্যান অফ টাইমের মধ্যে আপনার যে গৃহের যে গেট, সেই মূল দরজার ডান দিক, বেরোনোর সময় ডান দিক এবং প্রবেশের সময় বাম দিক, সেই জায়গাটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরে একটা কলা পাতা রাখবেন এবং তার মধ্যে 4টি বাতাসা, 4টি গোলমরিচ এবং 4টি লবঙ্গ দেবেন এবং সেই লবঙ্গগুলির ওপর ফুলযুক্ত হয়। একটা মাটির প্রদীপ দেবেন এবং একটু জল দেবেন। মাটির প্রদীপটা যখন বসাবেন, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী মাটির প্রদীপ যখন বসানো হয় বা যে কোনো প্রদীপই যখন বসানো হয়, অবশ্যই তার মধ্যে অল্প একটুখানি চাল দেবেন, আতপ চাল দেবেন এবং তার মধ্যে ফুল দিয়ে তারপর বসাবেন। শুধুমাত্র একদম আমাদের কোনো ভূমির ওপরে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো বসানো যায় না প্রদীপ। এইভাবে আপনি করবেন এবং ঠিক একই রকম এইভাবে রেখে দেবেন এবং পরের দিন সকালবেলা সেই যে বস্তুটি আপনি এখানে রাখলেন, অর্থাৎ যে কলাপাতার মধ্যে যেটা বিছিয়ে রাখলেন, যে 3টে জিনিস এবং প্রদীপ, সেটিকে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে অমাবস্যা তিথি কেটে যাওয়ার পরে, শনিবার ক্রস করার পরে রবিবার দিন কোনো প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন অথবা কোনো অশ্বত্থ গাছের কাছে রেখে চলে আসবেন। এই উপাচারটা করে দেখুন যে আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা সেটাও যেমন গ্রো করবে, আপনার নির্দিষ্ট যে মনোভীষ্ট সেই মনোভীষ্ট পূরণ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দিনটিতে অবশ্যই মা তারার কাছে আপনার নিজের সম্পূর্ণরূপে প্রার্থনা জানান। দেখবেন আপনার যে মনোভীষ্ট এবং আপনার যে বাস্তুর সমস্যা তাতে কিয়দংশ হলেও কিন্তু সেটা আস্তে আস্তে করে তার কন্ট্রোল আপনি বুঝতে পারছেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা আমি ব্যারাকপুর থেকে বলছি, অঙ্কিত বসু। অঙ্কিত বসু, অঙ্কিত বাবু আপনাকে প্রথমেই ধন্যবাদ। আপনি এতটা গুরুত্বপূর্ণ ভাবে কথাটা যে এতটা সময় দিয়ে নিশ্চুপ ভাবে শুনলেন এবং তার জন্য আপনাকে এতটা সময় যে আপনি এখানে চুপ করে ছিলেন, এর জন্য আপনাকে ঐকান্তিক ধন্যবাদ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলবেন অঙ্কিত বাবু? আমার ডেট অফ বার্থ 9/5। আপনি কার সম্বন্ধে জানবেন? দাদা আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 9/5/1997। 9/5/1997, 9/5/1997। সময় ভোর 4:45। ভোর 4:45। জন্মস্থান? জন্মস্থান, হ্যালো অঙ্কিত বাবু, জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুর। এখন আপনি কোথা থেকে কল করছেন? দাদা আমি এখন কলকাতায় আছি। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আপনার প্রোগ্রাম আমি অনেকদিন ধরে দেখছি, অনেকদিন ধরেই ফলো করছি। কেমন লাগে? খুবই ভালো লাগে, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে। শুধু শোনেন? যে উপাচারগুলো বলা হয় তার কোনোদিন প্রভাব মানে সেটুকু কোনো এফেক্টিভলি করে দেখেননি? না না, আপনার কিছু কিছু অ্যাপ্লাই করেছি আপনার উপাচার, তো ফল পেয়েছি আমি। আচ্ছা, এখানে অঙ্কিত বাবু আপনার যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে এখানে ভরণী নক্ষত্রে এবং এখানে লগ্ন পাওয়া গেছে মেষ লগ্ন এবং লগ্নে রবি এবং বুধ এখানে একত্রবদ্ধ অবস্থায় বসে রয়েছে পঞ্চমপতি লগ্নে এবং তৃতীয়পতি এবং ষষ্ঠপতিও এখানে লগ্নে বসে রয়েছে এবং এখানে চন্দ্র পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে এবং সে শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ আপনি যথেষ্ট রোম্যান্টিক মানুষ এবং আপনার মধ্যে যে কোনো কন্ডিশনসকে খুব সহজে কন্ট্রোল করে নেওয়ার মতো কিন্তু একটা পরিশীলতা রয়েছে এবং লগ্নের দ্বাদশ স্থানে এখানে শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে
এবং এখানে শনি কেতুযুক্ত অবস্থায় হয়ে যাওয়ার ফলে আপনার প্র্যাকটিক্যালি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা সমস্যা, এবং অর্থনৈতিক ক্ষেত্রে বৃহস্পতি এখানে যথেষ্ট, এখানে নবমপতি দশমস্থ স্থানে গেলেও সেখানে দশম স্থানে গিয়ে থাকলে, এবং শনি এবং বৃহস্পতি এখানে ক্ষেত্র বিনিময় করেছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে এবং শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে। ফলে প্রথম যেটা বলতে পারা যায় যে এই ভরণী নক্ষত্রে যারা জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে লাইফের মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু জীবনটা চলে। মোটামুটি ভাবে 36 to 37 ইয়ার্স এর পর থেকে তাদের ইম্প্রুভাইজেশনের একটা পার্ট তৈরি হয়, এবং 47 বছর বয়সের পর থেকে কিন্তু আর সেইভাবে পেছন ফিরে তাকাতে হয় না। এবং এই জন্মছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে, আপনার পড়াশোনা এডুকেশন লাইফ একটা স্ট্যান্ডার্ড ছিল, যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা অনুযায়ী উপযুক্ত ফল কিন্তু সবসময় পাননি। ব্যক্তিগত জীবনে একটা ওঠাপড়ার মধ্যে দিয়ে সবসময় যায়, এবং একটা মানসিক চাপ কিন্তু সবসময় কিন্তু এটা আপনাকে ফিল করতে হয়। লগ্নের পঞ্চম স্থানে এখানে রাহু বসে রয়েছে, পঞ্চমস্ত রাহু, যা কিন্তু ব্যক্তিগত জীবনকেও কিন্তু যথেষ্ট মানসিকভাবে কিন্তু চাপ তৈরি করে, এবং প্রফেশনাল লাইফ নিয়ে কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো চলছে না। বিশেষ করে পিতার শারীরিক জায়গাটা একটা সমস্যা কিন্তু বর্তমান সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, আপনি যেগুলো বলেছেন সেগুলো একদমই ঠিক। আমার প্রফেশনাল লাইফে আমার কিছু সময় ঠিকঠাক চলছে, আবার কিছু সময় আবার সেই খারাপ দিকে চলে যাচ্ছে। আর যেগুলো বলছেন এডুকেশনের দিক দিয়ে বলছেন, তখন এডুকেশনে আমার সমস্যা হয়েছিল। মানে আমি যেরকম প্রিপারেশন নিয়ে যেতাম বা যেরকম প্রিপারেশন নিয়ে এক্সাম গুলো দিতাম, সফলতা সেরকম সেরকম আসতো না, নাম্বার পেতাম না। আর যে পিতার শরীর খারাপ ওটা বলছেন, ওটাও অনেকদিন ধরেই চলছে, মানে এখন মধ্যেই আছে। এবং এই জন্মছক অনুযায়ী যদি আমরা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যাই, এখানে 9 দুখানা পাওয়ার পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে 7। এই 9 আর 7 এর পাওয়ার যখন আমরা যদি সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাই, তাহলে সেক্ষেত্রে সবসময় কিন্তু তার একটা ইম্প্যাক্ট বলতে পারেন, আপনার মধ্যে একটা অ্যাঙ্গারনেস তৈরি হয়, এবং কোনো কাজ খুব যদি না তাড়াতাড়ি করে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের মধ্যে একটা, নিজের মনের মধ্যে সবসময় একটা শর্ট টেম্পার হয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, নিজের মধ্যে একটা হেজিটেশন তৈরি হয়, এবং এমন কিছু কিছু সময় নিজেকে কন্ট্রোল করাটাও কিছুটা প্রবলেম হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এরকম ধরনের প্রবলেম হয় তো? এটা অবশ্যই হয় এটা। এবং মানসিকভাবে যথেষ্ট পরিমাণে চাপের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সময়টা চলছে, এবং বর্তমান সময়টা আগের তুলনায় অনেকটা প্রবলেম। বিশেষ করে প্রফেশনালি যে জায়গায় চেষ্টা করছেন, সেই জায়গাটা যেন সবসময় যেন কোনোভাবেই যেন মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, আর এই যে এত কষ্ট, এত স্ট্রাগল, এই স্ট্রাগল পিরিয়ড কি আর শেষ হবে না, এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাই না? হ্যাঁ, দেখুন, আপনার প্রশ্নের আগে আমি একদম পরিষ্কার হয়ে বললাম যে আপনার প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে এখানে প্রবলেম। প্রফেশনাল কেরিয়ার ক্ষেত্রে প্রবলেম মূল কারণটা কোথায়? এখানে বৃহস্পতি নিচস্থ অবস্থায় এবং এখানে শনি কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে, এটা একটা প্রবলেম। এবং এর সঙ্গে আমি আমার অ্যানালিসিসে প্রত্যেকটা অনুষ্ঠানে যেটা সবসময় বলি যে ডিটেনচার ইজ অ্যান আলটিমেটাম আনসার ফর এনি স্ক্রিপ্ট অর এনি প্রফেশনাল লাইফ অফ কেরিয়ার। সেই ডিটেন চার্টে এখানে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় বসে রয়েছে দশমপতি, কিন্তু বর্তমান যে দশাস্থ অবস্থা, সেই দশাটা খুব একটা সাপোর্টেবল নয়। 2027 সালের পর থেকে কিছুটা পরিমাণ ইম্প্রুভাইজেশন আবার পাবেন, কিন্তু যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে রেকটিফাই না করলে কিন্তু সেই জায়গা থেকে 100% রেজাল্ট আসার জায়গাটা কিন্তু কখনোই হবে না। সেক্ষেত্রে কিছুটা ইম্প্রুভাইজেশন পাবেন, এখনকার তুলনায় একটু বেটার থাকবেন, কিন্তু সেই জায়গা সেভিংস এর এরিয়া, নিজের যে একটা নানা রকম ভাবে একটা প্ল্যান করছেন, নিজেকে একটা প্রপার এক্সিকিউশন করা, নিজেকে প্রপারলি যেটাকে সেটেল ডাউন বোঝাই আমরা, প্রফেশনালি যে সোশ্যাল লাইফে সেটেল ডাউন, সেটার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এবং এখানে সপ্তমপতি চন্দ্রযুক্ত হয়ে গেছে, অর্থাৎ বলা যায় আপনার ব্যক্তিগত জীবনে একটু টানাপোড়েন কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু কিছু জায়গায় আপনার নিজস্ব বুদ্ধিমত্তার জন্য আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসেন। এবং অবশ্যই বলবো, যখন বিবাহ করবেন, বিবাহের ক্ষেত্রে একটু ভালো করে কনসেন্ট্রেটলি একটু জন্মছকটাকে অ্যানালিসিস করে জোটক বিচার করেই করবেন, তা না হলে কিন্তু এই জন্মছক অনুযায়ী কিন্তু একটা প্রবলেম রয়েছে। এবং অবশ্যই বলবো, লাভ ম্যারেজের যোগ কিন্তু এখানে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর কিছু জানতে চান? হ্যালো, আর কি জানতে চান বলুন। আমি ব্যক্তিগত জীবন নিয়ে একটু সমস্যা আছে, আর প্রফেশনাল লাইফে বললেন ওটাও সমস্যা আছে।
তো ওটা নিয়ে একটু দেখুন, মানসিক। ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়া হাউসে আলোচনা করার বিষয়টা বোধহয় ঠিক নয়। তার জন্য অবশ্যই আপনার কারোর সঙ্গে যোগাযোগ করা উচিত, এবং সেই জায়গা থেকে পার্টিকুলার যে জায়গাগুলোকে বললাম এর জন্য অবশ্যই চেম্বার রয়েছে। ভালো আপনাকে যাকে মনে হবে তার সঙ্গে পার্টিকুলার জায়গাটাকে কনসাল্ট করুন, এবং সেই জায়গা অনুযায়ী যদি আপনাকে প্রপার গাইডেন্স দেওয়া যায় তাহলে সেখান থেকে আপনি বেরিয়েও আসবেন এবং প্রফেশনাল লাইফে আপনি দারুণভাবে সেটেল ডাউন করবেন 2027 সালের পর থেকে। কিন্তু যে পার্টিকুলার এরিয়াটাকে বললাম, এই পার্টিকুলার এরিয়াটা যদি রেকটিফিকেশন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। আশা করি বোঝা গেল। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমি যত শীঘ্র সময় আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমাদের যে আলোচনা ছিল যে ফলহারিণী পূজা, যাদের ক্ষেত্রে দেখবেন এরকম ধরনের প্রফেশনাল ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করছেন, এরকম প্রফেশনাল ক্ষেত্রে যারা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একটা গীতা কিনবেন এই ফলহারিণী পূজার দিনে। অমাবস্যার আগে কিনলেও হবে, কোনো অসুবিধা নেই। একটু একটু লাইনে থাকবেন। এই দিনে একটা গীতা কিনবেন, গীতা কিনে একটা লোহার যে কোনো পাত নেবেন, সেই লোহার পাতটাকে এর মধ্যে গীতার মধ্যে রাখবেন, তার যে কোনো পৃষ্ঠাতে রাখবেন, এবং এই পৃষ্ঠাতে রেখার পর একটা লাল কাপড়ের উপর সেটাকে রাখবেন, এবং তার মধ্যে অল্প পরিমাণ ফুল দিয়ে এই ফলহারিণীর দিন থেকে 11 দিন পূজা করবেন, এবং তারপর সেটাকে আনফোল্ড করে এটাকে ফোল্ড করে 5 দিন রেখে দেবেন। তারপর সেটাকে আবার সেই জায়গাটা খুলে তার মধ্যে যে লোহার পাতটা ছিল সেটাকে আবার একটি লাল কাপড়ে বেঁধে আপনার সঙ্গে ক্যারি করবেন, এবং তার সঙ্গে সঙ্গে 88777582 এই সংখ্যাটা রেগুলার ওয়াইজ আপনার লেফট হ্যান্ডে লিখে রাখবেন ব্লু কালারের পেন দিয়ে। দেখুন এখান থেকে আপনার জবের ইম্প্রুভাইজেশন হয় কিনা। দেখবেন আপনার যে পরিশীলিতার জায়গা সেখান থেকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারছেন, এবং আপনার কনফিডেন্স লেভেলও বাড়ছে, এবং আপনার তার সঙ্গে সঙ্গে আগামী 3 মাসের মধ্যেই আপনার যে ওরিয়েন্টেশন অফ লাইফ সেটার মধ্যেও একটা চেঞ্জেস আসছে, এবং আপনার জব ওরিয়েন্টেশনও কিন্তু সেখানে ক্রিয়েশন হবে। কিন্তু যে পদ্ধতি বললাম একদম স্টেপ বাই স্টেপ তাকে ফলো করতে হবে। যারা মিস করে যাবেন অবশ্যই ইউটিউব ফেসবুক নক করে নেবেন, সেখান থেকে এটাকে ডাউন ভালো করে কপি করে নিয়ে সেখান থেকে অবশ্যই এটাকে ফলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। দমদম তো ক্যান্টনমেন্ট থেকে। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে একটু। মেয়ের নাম? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে। মেয়ের নাম আগে বলতে হবে। মেয়ের নাম পল্লবী কুন্ডু। পল্লবী কুন্ডু। আচ্ছা, ডেট অফ বার্থ? 2005 23 মার্চ। 23/3/2005, 23rd March 2005, তাই তো? হ্যাঁ। আমি প্রত্যেককেই বলি যখনই এখানে ফোন করবেন কোন অনুষ্ঠানে অবশ্যই প্রথমে ডেট, তারপর মান্থ, তারপরে সাল বলবেন, তাতে আমাদের কাজ যারা আমরা এখানে প্রোগ্রাম করি তাদের ক্ষেত্রে এখানে অ্যানালিসিস করতে সুবিধা হয়। তাহলে আপনারা হ্যাপাসাইটিস বললে এই 25 মিনিটের সময় একটু হলেও সময়টা নষ্ট হয়, যেন আপনারা একটু কেয়ারফুল হয়ে অবশ্যই বলবেন। আশা রাখবো পরবর্তী কলার ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন। 23/3/2005 জন্ম সময়? বিকেল 4:18 মিনিট। 23/3/2005 4:18 বিকেল, তাই তো? হ্যাঁ, 4:18। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ক্যান্টনমেন্ট, মানে দমদম ক্যান্টনমেন্ট। এখন কোথা থেকে ফোন করছেন? এখন করছি দুর্গানগর দিয়ে। কেমন লাগে অনুষ্ঠান? হ্যালো। আচ্ছা, এখানে যা পাওয়া গেছে দেখুন, এখানে চন্দ্র পাওয়া গেছে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রে যখন চন্দ্র পাওয়া যায় তাহলে এখানে বলা যায় এটা জীবনের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস থাকলেও সেখানে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে মঘা নক্ষত্রে জাতক জাতিকারা হয় তাদের প্রফেশনাল কেরিয়ারে জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং হয়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে সিংহ লগ্ন, এবং লগন এখানে চন্দ্র বসে রয়েছে একই এখানে সিংহ লগ্ন এবং সিংহ রাশি, অর্থাৎ লগন চাঁদা। আমি আমার অ্যানালিসিস বহু ক্ষেত্রে বলেছি, এবং আমি আমার প্র্যাকটিস লাইফে বারবার ধরে দেখে এসেছি যারাই কিন্তু লগন চাঁদা হয় তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু চলে, এবং এই আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলার ফলেই তাদের জীবনে যতটা পরিমাণ ইম্প্রুভাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে সেই ইম্প্রুভাইজেশন কিন্তু সঠিকভাবে হতে চায় না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল বসে রয়েছে। লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল থাকা মানে কনফিডেন্স লেভেলে জায়গাটা, এখানে যেহেতু মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে ফলে এখানে কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের যে চেষ্টা করবেন সেই চেষ্টার পরিশীলিতার জায়গাটা সবসময় একটা কনফিডেন্টলি তৈরি হবে, কিন্তু সেখান থেকে প্রপার যে রেজাল্ট আসার জায়গাটা সেটা কিন্তু আসার ক্ষেত্রে সমস্যা। এবং এখানে যা পাওয়া যাচ্ছে রবি, বুধ, শুক্র, রাহু একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা সমস্যা থাকবে। এবং লগ্নের এখানে অষ্টম, এখানে নবম অষ্টম স্থানে যেহেতু রবি,
শুক্রযুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ একটা দারিদ্র দোষ তৈরি করেছে। বুধ এখানে রাহুযুক্ত অবস্থা এবং রবি রাহুযুক্ত অবস্থা, অর্থাৎ এখানে একটা কনফিডেন্স লেভেলের ল্যাক করার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন যেহেতু রাহু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে, যতটা পরিমাণ প্রফেশনাল কেরিয়ার এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবন বলতে বিশেষত পড়াশোনার ক্ষেত্রে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু প্রপারলি আসবে না, এবং পিতার শারীরিক কন্ডিশনটা কিন্তু বর্তমান সময় যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে। একটু শেয়ার করবেন। বাবার শরীরটা খারাপ, এবং যতটা পরিমাণ চেষ্টা করে সেই অনুযায়ী কেউ রেজাল্ট হয়, যতটা পড়াশোনা ততটা রেজাল্ট পায় না। এবং এখানে ওর মধ্যে একটা সবসময় একটা মানসিক চঞ্চলতা তৈরি হয়, কিছু কিছু সময় একটা ডিপ্রেশন তৈরি হয়, মাঝে মাঝেই মনে হয় মাথা ব্যথা, কিছু না কিছু একটা অজুহাত সবসময় সামনাসামনি কিছু চলে আসে, মাথা ব্যথা হয়তো। হ্যাঁ। এটার মূল কারণ হচ্ছে শনির দৃষ্টি লগ্নের ওপর এবং চন্দ্রের ওপরে, এবং এখানে লগ্ন বিশেষত পীড়িত অবস্থা বসে রয়েছে এবং চতুর্থপতিও এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে। এই জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন এখান থেকে ভালো ফল পাবে। ওভারঅল এই চার্ট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ চার্ট, এখান থেকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ যাওয়ার জায়গা রয়েছে, এবং ভবিষ্যৎ কিন্তু অনেকটা ভালো হওয়ার জায়গা রয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় যে প্রবলেম রয়েছে সেই জায়গাটাকে একটুখানি রেকটিফাই করুন। এবং এখানে বৃহস্পতি কেতু যুক্ত এবং রাহু দ্বারা দৃষ্ট, অর্থাৎ গুরুচণ্ডালী দোষ, অর্থাৎ সবসময় বড়দের সঙ্গে একটা আর্গুমেন্টের চেষ্টা করে থাকে, করে তো, এবং সবসময় মোবাইল নিয়ে ঘাটাঘাটির চেষ্টা, সবসময় ফোন নিয়ে। এর জন্যই বলবো যে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার কিছু জায়গা রয়েছে সেই জায়গাটাকে যেটা বললাম, এই পার্টিকুলার কয়েকটা কন্ডিশনকে এই জায়গাটাকে রেকটিফাই করুন, ডেফিনেটলি এখান থেকে ভালো সাকসেসফুল হবেন এবং জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। এবং এই জন্মছকে কালসর্পদোষ থাকলেও সেই কালসর্পদোষে নেগেটিভিটি অ্যাপ্রোচ পাবেন না, পজিটিভ অ্যাপ্রোচ পাবেন, এবং সেটা 39 বছর বয়সের পর থেকে। আশা করি বুঝতে পারা গেল। দেখুন, আমাদের যে আলোচনা যে ফলহারিণী অমাবস্যা তিথি, ফলহারিণী অমাবস্যা তিথির জন্য অবশ্যই আমাদের যে দুটি উপাচারের কথা বললাম সেটা তো করবেনই। যারা ক্ষেত্রে দেখবেন যে বিবাহ ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে হচ্ছেন বা বৈবাহিক ক্ষেত্রে সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মা তারার একটা মূর্তি এখানে প্রতিষ্ঠা করবেন, নিজের বাড়িতে রাখবেন, এবং 21টি গোমতী চক্র নেবেন এই ফলহারিণী কালিকা পূজার দিনে, এবং অল্প একটু সিঁদুর দিয়ে দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন, এবং মা তারার পূজা রোজ অর্পণ করবেন, একটু হলুদ ফুল দিয়ে অর্পণ করবেন। এবং পরের যে আবার যখন অমাবস্যা তিথি আসবে সেটাকে আবার চেঞ্জ করে ফেলবেন। এইরকম ভাবে 6টা অমাবস্যা তিথিকে ফলো করুন এবং তার সঙ্গে সঙ্গে মা তারার উপাসনা করুন। দেখবেন আপনার যে প্রফেশনাল যে আপনার যে ব্যক্তিগত জীবনে যে টানা পড়েন সেই জায়গাটাও তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে বিবাহের যে জায়গাটা সেটাও কিন্তু ইম্প্রোভাইজেশনের মধ্যে দিয়ে কিন্তু যাবেন। দেখুন, বিগত বছরগুলোতে আপনাদের যেভাবে আপনাদেরকে গাইড করা হয়েছে এবং যেভাবে আপনাদেরকে বলা হয়েছে সেই উপাচারগুলো করেন, আপনারা আপনাদের কলারের থেকেও শুনলেন যে সেই উপাচারগুলো করে আপনারা যে ভালো হয়েছেন এবং সেটা আপনারা জানাচ্ছেন, এবং এই জানানোটাই হচ্ছে আমার কাছে একটা অসম্ভব প্রাপ্তি। এবং আপনারা সঠিক জায়গায় গিয়ে সঠিক সময়ে সঠিক রেমেডি করে ভালো থাকুন। অহেতুক অকারণে অযথা রেমেডি করে, অসময়ে রেমেডি করে কখনো প্রতারিত হবেন না। নিজেকে সজাগ রাখুন। যেখানে যাবেন আপনার নিজের চার্টটাকে আগে অ্যানালিসিস করার চেষ্টা করুন, তবেই সেখান থেকে সঠিকভাবে তার ফল পাবেন। দেখুন, আমি আগেও বলেছি, স্টিল বলছি, আমাদের এই মিডিয়া হাউসে বহু বহু ভালো গুণী গুণী অ্যাস্ট্রোলজার রয়েছেন এবং তন্ত্র সাধক রয়েছেন যারা সঠিক কাজ জানে, কাজ করে, কাজ করছে এবং মানুষকে কাজ দিচ্ছে। আবার এমন অনেক অ্যাস্ট্রোলজার পাবেন যিনি দীঘা, পুরী, মন্দারমণি ঘুরে এসে আপনার কাছে অবতারণা করবে, প্রচার করবে, সাধনায় ব্যস্ত ছিল। এবং সেই সাধনা, দেখুন রিসর্টে কিরাম ধরনের সাধনা হয়, কি সাধনা হয় সেটা তো এবার আপনাদের বিচার বিবেচনার বিষয়, সেটা তো আপনাকে বুঝতে হবে। এবার সেটা সম্পূর্ণ বিচার বিবেচনা আপনাদের হাতেই, এবং রিসর্টের বিচার বিবেচনা তো আপনাকে বুঝে নিতে হবে। এবং সেখানকার সাধনা দিয়ে এটুকু আমার জানা আছে, অন্তত আপনাদের উপকার করতে পারা যায় না, আপনাদের প্রবলেম থেকে বেরিয়ে আসা যায় না। সুতরাং সেই দিক থেকে বিচার বিবেচনা সবটাই এবার আপনাদের হাতে, পরিশীলতা আপনাদের হাতে, পরিশীলতাকে সঠিকভাবে উন্মোচন করা সেটাও আপনাদের হাতে, এবং সঠিক জায়গাটাকে বুঝে সঠিক জায়গায় এগিয়ে যান এবং সঠিক জিনিসকে ব্যবহার করুন, সঠিক সময় করুন, তাহলে দেখবেন জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। আজকের সময়টা একদম শেষ হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে এবং সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে, ফলহারিণী অমাবস্যা তিথির শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। এবং উপাচারগুলিকে ফলো করুন, দেখবেন জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন।